সমাধান হয়ে গেছে। এই ঘটনাটা কি বার্তা দিচ্ছে দেশবাসীকে? এই ঘটনা বার্তা দিচ্ছে মাথা ঠিক হয়ে গেলে লেজ ঠিক হয়ে যাবে। এই মাথা হচ্ছে জাতীয় সংসদ, জাতীয় সংসদের 300 সদস্য। গত অধিবেশনের সমাপনী দিবসে আমাদের বক্তব্য ছিল, আমারও বক্তব্য ছিল। সেই বক্তব্যে যে কয়টা কথা বলেছে আপনারা নিশ্চয়ই স্মরণ রেখেছেন। আমি আমার এই এলাকার জনগণের কাছে কৃতজ্ঞ। তারা তাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত না করলে আজকে আমি জাতীয় সংসদে কথা বলার সুযোগ পেতাম না। সুতরাং এই সংসদ যদি 5 বছর বহাল থাকে আর আমি যদি হায়াত পেয়ে থাকি, আমার দায়িত্ব হবে এই এলাকাকে তুলে ধরা, এই এলাকার সংকট সমস্যা তুলে ধরা। গ্যাস, পানি, যোগাযোগ, ড্রেন, নালা, কিশোর গ্যাং, মাদক, চাঁদা, অবৈধ দখল, এই সমস্ত সমস্যা এলাকা জর্জরিত। সবগুলোর ব্যাপারে কথা বললাম। মাননীয় প্রধানমন্ত্রী তিনি বললেন যে আপনার এলাকার বিষয়টা আমি পার্সোনালি দেখব, আপনার বিষয়গুলো চিহ্নিত করে আমার কাছে পাঠান। আমরা 4 দিনের মাথায় এগুলো পাঠিয়ে দিয়েছি, আমরা ফলো আপ করছি। পানির সংকটের অবস্থা এমন ছিল, 2-1 জায়গায় যখন গিয়েছি ওই সময় তারা বলেছেন আমাদের আর কিছুর দরকার নাই, কারবালায় আমাদের জিহ্বা শুকায় গেছে, একটু পানি দেন, আমাদের জিহ্বায় পানি দেন। কিনা পানি দিয়ে পেশাব, পায়খানা, গোসল, রান্না বান্না, খাওয়া এগুলা কি সম্ভব? অসম্ভব। সেরকম একটা পরিস্থিতি কিছু কিছু এলাকায় ছিল, হয়তো বা এখনো কিছু আছে। এর মধ্যে আমরা ওয়াসার সমস্ত ইঞ্জিনিয়ারদেরকে নিয়ে বসেছি, বসে আমরা কথা বলেছি। বিভিন্ন জায়গায় যে সমস্ত জায়গায় সম্পর্ক তীব্র, সেই এলাকার প্রতিনিধিদের সরাসরি কথা আমরা সেখানে শোনার জন্য তাদেরকে বাধ্য করেছি। এরপরে তাদেরকে অনুরোধ করেছি দ্রুততম সময়ের মধ্যে এই সমস্যাগুলো নিরসন করা। আমরা লেগে আছি, আপনারা দোয়া করবেন। গ্যাসের চাপ, এটাতে বড় কিছু করা যাবে কিনা আল্লাহ ভালো জানেন। কোন অসম্ভব ফাও কথা বলা আমার দায়িত্ব না, আমি বলবো না। এ সংকট সারা বাংলাদেশ। গ্যাসের পরিমাণ ধীরে ধীরে কমে আসছে, নতুন গ্যাস ফিল্ডের সন্ধান করা হচ্ছে না এবং গ্যাস উত্তোলনের কোন উদ্যোগ নেওয়া হচ্ছে না। ওইটুকু না নেওয়া পর্যন্ত অব্যাহত বাড়তি এই চাহিদা পূরণ করা বর্তমান গ্যাসের সরবরাহ দিয়ে প্রায় অসম্ভব। এখানে আমাদের কষ্ট হবে, আপত্তি নাই হোক, কিন্তু সেটাও যেন ইনসাফ ভিত্তিক হয়। এলপি গ্যাসের দাম 600-700 টাকা বাড়াই দিয়া 50 টাকা কমানো, এটা জাতির সাথে তামসা বলে আমরা মনে করি। আবার ইদানিং দেখেছেন 1 মাসও হয় নাই, তেলের মূল্য বৃদ্ধি করা হলো 8 থেকে 12%। ঠিক 1 মাসের কম সময়ের ভিতরে আবার 3টা আইটেমে প্রায় 5 টাকা করে লিটার প্রতি আবার বাড়িয়ে দেওয়া হয়েছে। এবং আজকে আবার বিদ্যুতের দাম প্রায় 17% বাড়ানো হয়েছে। তো এই মরা মানুষগুলো এত বোঝা বহন করবে কিভাবে? জনগণের আয় তো বৃদ্ধি হচ্ছে না, বরঞ্চ বেকারত্বের মিছিল দীর্ঘতর হচ্ছে। সেই জায়গায় যদি অব্যাহতভাবে জনগণের উপর এই ধরনের কর এবং মূল্যের দ্রব্যের মূল্য চেপে বসে, আমাদের দেশের জনগণ বাঁচবে কিভাবে? আশ্চর্য। আমাদের দেশে সংসদীয় পদ্ধতির সরকার প্রতিষ্ঠিত আছে। সংসদ বসবে 7 তারিখ, বাজেট অধিবেশন, তার আগে আগেই সব বাড়ায় নেওয়া হলো। এটা কি? সংসদে আলোচনা করেন, আমরা আলোচনায় অংশ নেই, তারপরে যেটা যৌক্তিক জনগণ দেখবে সেটাই হবে। জনগণ বুঝতে পারবে সংকট কোথায়, বাস্তবতা কি। এটা না করে চালাকি করে মাত্র 4 দিন আগে এই মূল্যগুলো বৃদ্ধি করা হচ্ছে কেন? এই অবস্থায় কি আমরা চুপ থাকবো? খতমে হাজেগান পাঠ করবো না? এই অবস্থায় আমাদেরকে প্রতিবাদ করতে হবে। আমরা আগামীকালই সারা দেশব্যাপী এই সমস্ত জ্বালানির মূল্য বৃদ্ধি এবং তার কারণে অব্যাহত দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ইনশাআল্লাহ আমরা কর্মসূচি পালন করব। এই কর্মসূচি কোনো দলের নয়, এটি 18 কোটি মানুষের। আমরা দলের জন্য দাবি নিয়ে আসবো না রাস্তায়, আমরা জনগণের জন্য দাবি নিয়ে রাস্তায় আসবো ইনশাআল্লাহ। আজকেও সংসদে ওরিয়েন্টেশন প্রোগ্রাম ছিল, তো সরকারি পক্ষের একজন দায়িত্বশীল
ব্যক্তি অনুরোধ করলেন যে আমরা যেন একটু সহনীয় অবস্থায় কর্মসূচি পালন করি। আমাদেরকে যদি আপনারা কর্মসূচি পালনে বাধ্য না করেন, সহনীয় কেন, আমরা কোন কর্মসূচি পালন করবো না। কিন্তু যদি বাধ্য করেন তাহলে সহনীয় বলে আমাদের ডিকশনারিতে কোনো শব্দ নাই। যা প্রয়োজন তা করা হবে ইনশাআল্লাহ। আমরা লড়ে যাব, মানুষের অধিকারের পক্ষে লড়ে যাব। আমরা দমবো না, আমরা থামবো না। আপনারা দেখেছেন আমাদের দেশের অর্থনীতি বিধ্বস্ত, ব্যবসায়ীরা ব্যাংক থেকে লোন পাচ্ছেন না, ডিপোজিটাররা তাদের টাকা ফেরত পাচ্ছেন না, শেয়ার হোল্ডাররা তাদের শেয়ারের হিসাব মেলাতে পারছেন না। এই অবস্থায় আবার 6টি ব্যাংকের গ্রাহকদের কি অবস্থা, ইসলামী ব্যাংকে আবার দখল করার পায় তারা। ব্যক্তিকে ইসলামী ব্যাংকের এখন বোর্ডের চেয়ারম্যান বানিয়ে দেওয়া হয়েছে, যিনি পালিয়ে গিয়েছিলেন, যিনি পরিত্যক্ত, যিনি ফ্যাসিস্টদের দূষণ, তাকে এনে এখন ইসলামী ব্যাংকের ঘাড়ের উপর বসিয়ে দেওয়া হয়েছে। এবং এখন যারা ইসলামী ব্যাংকের সেবা গ্রহীতা, ডিপোজিটার, শেয়ার হোল্ডার, তারা সকলে মিলে এখন রাস্তায় নেমেছে। এখন বলে যে এগুলা সব জামাত ইসলামের মানুষ। আগে যেভাবে বলতো যে ওই তেলের ইয়েতে সবাই জামাত ইসলামে পাঠিয়ে দিচ্ছে, এটাতে সেইভাবে বলে। আমি বলছি, আমি স্বীকার করে নিচ্ছি এরা জামাত ইসলামের মানুষ, এবং এরা এই দেশের নাগরিক। এরা জামাত না, এরা আওয়ামী লীগ না, এরা বিএনপি না, এরা কোনো দল করে না, এটা দেখার বিষয় নয়। তারা এই ব্যাংকের মালিক। এই ব্যাংকের ক্ষতি হবে আর তারা চুপ করে বসে থাকবে, এটা আশা করবেন না। সেখানে তাদের উপর লেলিয়ে দেওয়া হয়েছে পুলিশ বাহিনীকে, গুলি, টিয়ার শেল, জল কামান। আমি গতকালকে সিলেটে ছিলাম এই ঘটনা ঘটার সময়, বলেছি যে আগামী দিন আমিও নাম বলছি। একটা শেয়ার থাকলে আমি এই ব্যাংকের মালিক, 10 টাকা ডিপোজিট থাকলে আমি এই ব্যাংকের মালিক। আমার এই সত্তা নিয়ে কাউকে টানাটানি করার সুযোগ দেব না। আমি সামনে গিয়ে বুক করে দাঁড়ায় বলবো, যতগুলি আমার বুকে মারো, যত টিয়ার শেল আমার মাথায় মারো, কিন্তু জনগণের উপর, শেয়ার হোল্ডারদের উপর, ডিপোজিটারদের উপর, এই ব্যাংকের মালিকদের উপর সাবধানে একটা গুলি ছুটতে পারবো না। কোন দেশ? জনগণের আমানতের হেফাজতের কোনো খবর নাই, বরঞ্চ আমানত নিয়ে টানাটানি।